পরিবারের সাথে এলেন, কথা বললেন, কি বুঝলেন বা কি দেখলেন? লড়াইয়ে থাকা একটা ছেলে, যে ছেলেটা গোটা দেশ জোড়া ছাত্র আন্দোলন যন্তর মন্তরে সেইখানে গিয়েছিল দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। গ্রামে ফিরে আসে, গ্রামে ফিরে আসবার পরে নিজের গ্রামের প্রাথমিক স্কুলটা, সেই স্কুলটার সংস্কারের জন্য লড়াই করছিল, আন্দোলন করছিল। তাকে দেশদ্রোহী, তাকে পাকিস্তানি, তাকে বাংলাদেশি এই সমস্ত তকমা দিয়ে লিঞ্চিং এর শিকার হতে হলো। এটা লিঞ্চিং। বিজেপি পশ্চিমবাংলার কোনায় কোনায় এই লিঞ্চিং সংস্কৃতি, এই ঘৃণার সংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে। খুন করলো, ছেলেটার বাবাকে খুন করে দিল পিটিয়ে। ছেলেটা ক্ষত বিক্ষত, পরিবারের একাধিক সদস্য তারা আক্রান্ত, মা আক্রান্ত, তুমি সামনে এসো, মা আক্রান্ত। এটা স্পষ্ট বিজেপি গোটা পশ্চিমবাংলার মাটিতে এই খুন লিঞ্চিং এর রাজনীতি চালিয়ে যাচ্ছে, টার্গেট করে করে। আজকে এই পরিবারকে টার্গেট করে এই পরিবারের মধ্যে খুন করা হলো, এই পরিবারকে আক্রমণ করা হলো। ভেবেছে এই আক্রমণ করে রিকের মতন ছেলে যারা লেখাপড়া নিয়ে চিন্তা ভাবনা করে, যারা লেখাপড়াকে বাঁচাতে চায়, তাদেরকে লড়াই থেকে সরিয়ে দেবে। এই হচ্ছে টার্গেট। কি মনে হচ্ছে জাস্টিস কি পাবে? জাস্টিস পেতেই হবে। জাস্টিস কেউ এমনি এমনি দেয় না, জাস্টিস ছিনিয়ে নিতে হয়। আর এই জাস্টিসটা এই কারণেই ছিনিয়ে নেওয়া দরকার, যাতে বার্তাটা দেওয়া যায় যে যেভাবে গুন্ডাদের মতন সরকার চলছে, ওরা গুন্ডা দমন ইত্যাদি এসব বলছে না, আর সরকারটাই গুন্ডাদের মতন চলছে। এরকম একটা ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কোন সরকারের প্রতিনিধি এসছে? উল্টে আমি তো আজকে এসে জানতে পারলাম যে ও 27 তারিখ গ্রামে ফেরবার পরে এখানকার এমএলএ নিজে হুমকি দিয়েছে ওকে। এমএলএ নিজে হুমকি দিয়েছে, এমএলএ উস্কানি দিয়েছে। দীর্ঘদিন ধরে এই পরিবারকে টার্গেট করা হচ্ছে। আপনারা বাড়িটা দেখবেন, গ্রাম থেকে একটু বাইরের দিকে বাড়িতে আসবার যে রাস্তা, সেই রাস্তাটায় মানে চলাচল করা সম্ভব হয় না একটুখানি বৃষ্টি পড়লে। কেন এই অব্যবস্থা কেন হবে? এটা স্পষ্ট গোটা রাজ্য জুড়ে। কেউ প্রতিবাদ করলেই তাকে তকমা দিয়ে দেওয়া, কেউ প্রতিবাদ করলেই তার উপর আক্রমণ করা, কেউ প্রতিবাদ করলেই তাকে খুন করা, কেউ প্রতিবাদ করলেই তাকে জেলে ভরিয়ে দেওয়ার ভয় দেখানো। এইভাবে প্রতিবাদকে রোখা যায়নি, প্রতিবাদকে রোখা যাবে না। রিকের মতন ছেলেরা তারা গোটা রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে এই সরকারকে, এই শাসককে প্রশ্ন করবার জন্য, লেখাপড়াকে বাঁচানোর জন্য, স্কুলকে বাঁচানোর জন্য। দেবাঞ্জন দে, এসএফআই, পশ্চিমবঙ্গ। বলছিলাম দাদা, গতকালকে আমরা অ্যাডিশনাল পুলিশ সাহেবের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম। দাদা, গতকালকে আমরা একটা অ্যাডিশনাল সাহেবের কাছে প্রশ্ন রেখেছিলাম যে যারা মারধর করেছে তারা প্রকৃত বিজেপি কর্মী। সেক্ষেত্রে সেই প্রশ্নটা তিনি এড়িয়ে যেয়ে বলেন যে এরকম কোন বিজেপি কর্মী কেউ এখানে এই ঘটনা ঘটায়নি। কি বলবেন? ওদের নামের তালিকা দিয়ে দিচ্ছে, প্রত্যেকে বিজেপির কর্মী এবং বিজেপির এমএলএ। সে নিজে প্রথম ওকে হুমকি দেয়, নিজে হুমকি দিয়েছে, এবং সেই এমএলএর উস্কানিতেই এই বিজেপির মাতব্বররা, বিজেপির গুন্ডারা তারা এই আক্রমণ করেছে, হাসপাতালের বাইরে মারধর করেছে। বলছি সিসিটিভি ক্যামেরায় সমস্ত অপরাধ নয়, পুরো দেশ জানে স্কুল ঠিক করে কোনো অপরাধ নয়। তো যদি স্কুল ঠিক করে যদি অপরাধ হয়, হ্যাঁ আমি অপরাধ করেছি, আমার বাবা অপরাধ করেছে। আর যদি আমার জাস্টিসের কথা বলি, জাস্টিস যদি আমাকে দিতে হয়, সমগ্র আমার ওয়েস্ট বেঙ্গলে, আমার দেশে স্কুল ঠিক করে দিই, আর যারা অভিযুক্ত আছে তাদের চরম শাস্তির ব্যবস্থা করি, ব্যাস। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে বিজেপি কর্মীরা মারধর করে। হ্যাঁ দেখুন, যারা মারধর করেছে তারা এসেছে, তাদের নাম করে দিয়েছি, ঠিক আছে। এবার তারা বিজেপির সাথে যুক্ত না কংগ্রেসের সাথে যুক্ত নাকি পাকিস্তানের সাথে লিঙ্ক আছে, এটা কে খুঁজে বার করবে? আমি খুঁজে বার করি? এটা কি আমার ডিউটি? আমার ডিউটি নয়, এটা পুলিশ প্রশাসনের ডিউটি। যারা উপরে তাদের ডিউটি, তারা বার করুক না। এখন তো সোশ্যাল মিডিয়ার জামানায়, ঠিক আছে, অনেকভাবে প্রুভ করা যায়। যেমন আমার ধরুন এক্সাম্পল দিচ্ছি, আমার ধরুন এমএলএর সাথে ছবি আছে, বড় বড় নেতার সাথে ছবি আছে, ঠিক আছে। ধরুন একটা পার্টির সাথে আমার সবাই ছবি আছে, তার মানে কি প্রমাণ হয় আমি একটা পার্টির সাথে যুক্ত হচ্ছে? না এমনি তো কেউ সবাই ছবি তুলতে আসবে না, সবার সাথে লেনদেন কথাবার্তা বলবে না। কিন্তু তারপরেও একটা বিষয় যেটা দেখতে পাওয়া যাচ্ছে, একজন মন্ডল সভাপতি বিজেপি বা সহসভাপতি, হ্যাঁ, তিনিও অ্যারেস্ট, বুথ সভাপতি। আচ্ছা, তাহলে কিভাবে অ্যারেস্ট হলেন? দেখুন এখন পর্যন্ত আমি ওইখানে যাইনি যে আমি চিহ্নিত করিনি, ঠিক আছে।
এবার যারা যারা এসেছিল আমার বাড়িকে, ঠিক আছে, তারা তো বিনা প্রলোভন ছাড়া তো তারা আসেনি কো। এবার আমার নিচেই যদি আন্ডার 50 জন কাজ করে, আমি যতক্ষণ না তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তোরা এই জায়গায় যা, তারা তো আর যাবে না কো। এটা তো আমরা মানেন কি মানেন না, নিশ্চয়ই ওপর থেকে তারা বলেছে কিছু কিছু করতে বলেছে, তাদের এমনি এমনি ঘরের মধ্যে এসে হানা দিয়ে মেরে দেয়নি। আমার সাথে আমার বাবার সাথে কোনো পার্সোনাল সত্যতা ছিল না। যেহেতু আমরা শিক্ষা ব্যবস্থা, আমার বাবা আমি যেহেতু শিক্ষা ব্যবস্থার প্রশ্ন করেছি, আমার বাবা সেটা সমর্থন করেছে। এবার আমার ফ্যামিলি সমর্থন না করলে আমি যেতে পারতাম না, সেটা আমার বাবা সবসময় বলতো দেশ আগে, দেশ আগে, তুমি আগে না, না হিন্দু আগে, না মুসলিম আগে, না আমি আগে, না তুমি আগে, দেশ আগে সবসময়। দেশ থাকবে, আমরা চলে যাবো, দেশ থাকবে, বছর পর দেশ থাকবে। তো দেশের যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সেগুলো ঠিক হওয়া দরকার। সেটা নিয়ে আমি আমার বাবা মা প্রায় দিনই আলোচনা করতাম। কারণ এইখানেই বসে আমার বাবা এইখানটায় ঘুমাতো, পেছনে এই যে এটা যেরকম ঘুমিয়ে আমাকে বলতো যে রিক দেখ এরকম দেশের কি অবস্থা, শিক্ষা ব্যবস্থা এরকম অবস্থা, কি হবে দেশটা, এরকম চিন্তা ভাবনা আমার বাবার চিন্তা থাকতে পারে। ওই জন্যই আমি একটা ছোট্ট চেষ্টা করছিলাম যাতে ভিডিও আছে রক্তপাতের, আর তো ওইখানেই পড়েছি, ঠিক আছে। তো আমার স্কুল যদি একটু উন্নতি হয় তাহলে ভালো কার লাগবে, পানীয় জলের ব্যবস্থা সব কিছু ব্যবস্থা করে দেবে। যেহেতু এটা এত বড় একটা বিষয় ঘটেছে, তাই কিন্তু কোনো কিছু ছিল না, না ভালো রকম টয়লেটের ব্যবস্থা ছিল, না পানি জলের ব্যবস্থা ছিল, ওপর থেকে ধসে পড়ছিল বিল্ডিংটা, হ্যাঁ ঠিক আছে। আমি জাস্ট ওইটা দেখতে স্যারকে বলছি স্যার আমি এরকম কিছু করবো, পারমিশন নিতে গেছি, ভিডিও বানাইনি আমি, যে এরকম যে উদ্ধতাও দেখাইনি স্যারকে, রেসপেক্ট করে হ্যাঁ যে স্যারকে ছাড়তাম যে এইভাবে করবো যাতে আমার সাহায্যে যদি একটা স্কুল ঠিক হয়, এটা আমার জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট। এইটুকু অপরাধ, এইটুকুই অপরাধ।